সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। এই অনুষ্ঠান একই সঙ্গে বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলও প্রচারিত হচ্ছে। আজ আমরা আলোচনা করব যার শিরোনাম দিয়েছি শিক্ষক সরকারের টাকার বিরোধ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিপদে। আপনারা জানেন যে নতুন পেনশন ব্যবস্থা চালু হয়েছে 1 জুলাই থেকে এবং এই পেনশন ব্যবস্থার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনগণের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা আন্দোলন করছেন অনির্দিষ্টকালের কর্মবিরতি, যার ফলে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা সব কিছু বন্ধ রয়েছে। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন দুজন অতিথি, তাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার ডানে প্রথমে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, এবং রয়েছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা যাবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। আরব বন্যার আশঙ্কায় সংশ্লিষ্টদের প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ, একজন প্রকল্প পরিচালককে একটির বেশি প্রকল্প দিতে না করেছেন। পানির চাপে ফেনীতে মহুরী নদীর বাঁধ ভেঙে জনপদ প্লাবিত, সিলেট সুনামগঞ্জে আবার বন্যা, পাহাড় ধসে খাগড়াছড়ির সড়ক বাধাগ্রস্ত। দেশজুড়ে বৃষ্টিতে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি চরমে, বন্যায় ফেনীর 2 উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত, শুক্রবার পর্যন্ত বৃষ্টি থাকবে। সাবেক আইজিবি বেনজির ও সরকারি কর্মকর্তা মতিউরের সম্পদের হিসাব চেয়েছে দুদক, সরকারি কর্মকর্তাদের সম্পদের তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবং জনগণের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা বন্ধ রেখে পেনশনের দাবি আদায়ে শিক্ষকদের প্রচেষ্টার দ্বিতীয় দিন, আন্দোলন অযৌক্তিক বলেছেন অর্থমন্ত্রী। শিরোনামগুলো দেখছিলাম। শিক্ষকদের আন্দোলন নিয়ে একটি প্রতিবেদন বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয়েছে। অন্যান্য গণমাধ্যমে এই খবরটি অনেক বড় খবর ছিল গত 2 দিন ধরেই। আমরা একটু বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনটি দেখে নিয়ে তার সূত্র ধরে আলোচনা করব। প্রচলিত সরকারি পেনশন ব্যবস্থায় থাকার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। কর্মবিরতির কারণে 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম সহ সব ধরনের একাডেমিক কাজ বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় শিক্ষক নেতারা অভিযোগ করেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা। অবিলম্বে বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিও জানান শিক্ষক নেতারা। এত কাটাকুটির খেলা আপনি আমাদের সাথে করবেন আপনারা, আর আমাদের পাটিগণিত শিখাবেন, এই প্রত্যয় স্কিম দিয়ে আপনারা আমাদের জিম্মি করেছেন আজকে এই রাজপথে নেমে আসতে। স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি, যেটা জুডিশিয়ারি কর্মকর্তাদের জন্য রয়েছে। আমাদের আন্দোলন চলবে, আমাদের দাবি না মানা পর্যন্ত। আমাদের 35টি বিশ্ববিদ্যালয় একযোগে আন্দোলন করছে। এই শিক্ষকদেরকে অবশ্যই তাদের মর্যাদার জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। সমাজবিজ্ঞান অনুষদের সামনে শিক্ষকরা এবং রেজিস্ট্রার ভবনের সামনে কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা নেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষক নেতারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আলাদাভাবে কর্মবিরতি পালন করেছে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারাও অবস্থান কর্মসূচি পালন করেছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হস্তক্ষেপ প্রত্যাশা করি। উনি ছাড়া এই সংকটটির সমাধান সম্ভব না।
একই দাবিতে অর্ধবেলা কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ। এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি চলাকালে বাকবিতণ্ডার জেরে কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে মারামারিতে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এভাবে চলতে থাকলে সেশন জটে পড়ার আশঙ্কা জানিয়েছেন তারা। ক্লাস পরীক্ষা সবকিছু বন্ধ আছে, তাতে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের অনেক লস হয়ে যাচ্ছে। দীর্ঘদিন লাইব্রেরি বন্ধ থাকা, ক্লাস বন্ধ থাকা, এই সব কিছুর কারণে আমরা পিছিয়ে পড়ছি আস্তে আস্তে। আমরা আসলে অচল হয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয় অচল হয়ে যাচ্ছে। শিরোনামটি দেখছিলাম, শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন বিশ্ববিদ্যালয় অচল হয়ে যাচ্ছে। অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আপনার কাছ থেকে আলোচনাটি শুরু করতে চাই। পেনশনের টাকা নিয়ে সরকারের সাথে এই শিক্ষকদের বিরোধ কোথায়? কেন নতুন পেনশন ব্যবস্থায় আপনাদের আপত্তি? ধন্যবাদ সাইফুল ভাই, আপনাকে ধন্যবাদ। আমার সাথে আমার শ্রদ্ধাভাজন আবু আলম শহীদ খান, সাবেক সচিব, এখানে আছেন। বৈশাখী টেলিভিশনের অসংখ্য দর্শকবৃন্দকে আপনাদেরকে রাত্রিকালীন শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকেও আপনাদেরকে আমাদের এই বক্তব্যটা শুনে আমরা যে কী কারণে আজকে আমরা এই স্কিম প্রত্যাখ্যান করে আন্দোলনে এসেছি সেটা বিশদভাবে আমরা তুলে ধরছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী গত বছর 2023 সালের 27শে অগাস্ট 4টি পেনশন স্কিম ঘোষণা করেন, যেগুলো যারা কখনোই পেনশন স্কিমের আওতায় ছিল না তাদের জন্য। একটা সুরক্ষা, একটা প্রবাস, একটা সমতা, এই ধরনের মোট 4টি নামে হঠাৎ করে আমরা দেখলাম যে 13ই মার্চ মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, এইভাবে সরকারের বিভিন্ন নামে যে কোডগুলো দিয়ে আমাদের একটা প্রজ্ঞাপন এসেছে যে আমরা আগের যে অবস্থায় ছিলাম আমাদেরকে এখন নতুন প্রত্যেক স্কিম আসতে হবে। আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সভা করেছি। সভা করার পর 3 দিন পরে আমরা সেই আগের সুবিধা, বর্তমান সুবিধা দেখলাম যে বর্তমান যারা 1 জুলাই থেকে যোগদান করবে আমাদের সহকর্মীরা, নতুন সহকর্মীরা, তারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। আগে আমাদের 10% নতুন পে স্কিমে বলা আছে যে আপনার বেতনের 10% টাকা আপনাকে দিতে হবে অথবা 5,000 টাকা দিতে হবে। আগে আমাদের এই ধরনের কোনো সিস্টেম ছিল না। আমরা যারা এটাতে আছি 30শে জুন পর্যন্ত যারা যোগদান করেছে বা পূর্বে থেকে, সেক্ষেত্রে প্রতি বছর 5% ইনসেন্টিভ দেওয়া হতো। তারপরে আমাদের আগের পেনশন স্কিমে বলা হতো যে স্পাউস মারা গেলে তার স্পাউস আমৃত্যু সে পেনশনটা পেতেন, সেটা করা হলো 75 বছর পর্যন্ত। তো এই যে দুইটা, তারপর আমরা এককালীন 80 লক্ষ টাকা পেতাম, সেই টাকাটা আমরা এখন আর পাবো না। তারপর আমাদের 2টা উৎসব ভাতা, দুইটা ঈদ এবং বৈশাখী ভাতা এবং মেডিকেল ভাতা, সেটাও খর্ব করা হয়েছে, সেটাও নেই। আমরা আজকে হঠাৎ করে দেখলাম যে আমরা গত 3.5 মাস আমরা আন্দোলন করছি। আমরা প্রথমে এর প্রতিবাদ করে আমরা কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসাবে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে নিয়ে বসেছি, আমরা বিবৃতি দিয়েছি এবং একই সাথে প্রায় 30টি বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে ফেডারেশনের সভাপতি এবং আমি গিয়ে প্রথম দেখা করেছি। শিক্ষা প্রতিমন্ত্রীও ছিল, শিক্ষা সচিবও ছিল। উনি আমাদের বক্তব্য শুনেছেন, বলছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। এরপরে আমরা সেখান থেকে এসে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করেছি। সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা এটা প্রত্যাখ্যান করে স্বাক্ষর করেছে এবং আমরা ডকুমেন্টেড বইটি আমরা কিন্তু এরপরে 1 মাসখানিক পরে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে দেখা করে আমরা সেটা জমা দিয়েছি যে শিক্ষকরা এটা প্রত্যাখ্যান করেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, শিক্ষকরা এটা মানবে না। এর পরবর্তী পর্যায়ে আমরা যখন একটা প্রেস কনফারেন্স আমরা করেছি যে আমরা এই করবো, যে আপনারা আমাদের কথা না শুনেন। আমরা ঈদের আগে আমরা কর্মবিরতি করেছি 2 ঘন্টা প্রতীকী কর্মবিরতি। এরপরে ঈদের পরে 25, 26, 27 আমরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছি। আমরা পরীক্ষাগুলো তার বাইরে রেখেছি, কিন্তু আমরা এর আগে শিক্ষকদেরকে বলেছি আপনারা যেখানে পারেন পরীক্ষাগুলো শেষ করেন, কারণ আমরা যদি লাগাতার কর্মসূচি শিক্ষার্থীদের ক্ষতি হবে। যার কারণে 30শে জুনের ভিতরে আমরা চেষ্টা করেছি অনেকগুলো বিশ্ববিদ্যালয়, প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত পরীক্ষাগুলো একটু হয়তো দেরিতে নেওয়া যেত আমরা সেগুলো করেছি। 30 তারিখে আমরা প্রেস কনফারেন্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমরা
আমরা বলেছি যে 30 তারিখের মধ্যে আমাদের দাবি মানা না হলে আমরা 1 জুলাই থেকে লাগাতার কর্মসূচিতে যাব। আমরা হঠাৎ করে দেখলাম গতকালকে আমাদের যে প্রত্যেক স্কিমে যে 60 বছর বলা হয়েছিল যে 60 বছর, আমাদের শিক্ষকদের বয়স 65 বছর, সেখানে কারেকশন করলে ওনারা একটা কি বলবো এটাকে, একটা প্রজ্ঞাপন আমরা বলবো না এটাকে, যে ওনারা একটা চিঠি দিয়েছে, সেখানে বলা হলো 60 বছর না 65 বছরে থাকবে। তারপর বলছে যে আপনারা এই আমরা আগে আমাদের সেটা কোন বিশদভাবে কোনো ব্যাখ্যা করা হয় নাই যে আপনি লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রতিটা তো নতুন চাকরি, নতুন পজিশন, সেটাও কিন্তু ওনারা বলেন নাই। তারপরে এই সেটা না বলাতে তারপরে বললো যে না, এখন আমরা আপনাদেরকে জব প্রোটেকশন এবং আপনাদেরকে আপনার প্রে প্রোটেকশন দুইটাই আমরা দেব। তারপরে আমরা বলছি যে আমাদের অর্জিত ছুটি থেকে আমরা যে 18 মাসের একটা টাকা পাই, সেটা অবসর করার পরে যখন আপনার এলপিআর থাকার পরে ওই সময় টাকাটা পাওয়া যায়, সেটাও বলছে দেওয়া হবে। তা আপনারা আমরা 3.5 মাস আন্দোলন করার পর এতগুলো মানে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা বহুবার চেষ্টা করেছি, আপনারা হঠাৎ করে আজকে এগুলো ঘোষণা করছেন না এটা আছে ওইটা আছে ওইটা আছে। আমাদের মূল দাবি হলো 3টি। প্রথম দাবিটি হলো যে যেটা মানে প্রত্যেক স্কিম প্রত্যাহার করতে হবে। আমরা স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কথা বলে আসতেছি, এমনকি আওয়ামী লীগের ম্যানিফেস্টো একসময় লেখা ছিল যে আমাদের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল করা হবে। আর একটা জিনিস হলো যে আমরা আমাদের 2015 সালে জাতীয় বেতন স্কেলে, নবম বেতন 8ম বেতন স্কেলে আমাদেরকে এক ধাপ নামিয়ে আমাদেরকে, অর্থাৎ সচিবদের যে স্ট্যাটাস ছিল শিক্ষকদেরও একই রকম ছিল আগে, আমাদের এক ধাপ নামিয়ে দেওয়া হলো। আমরা আন্দোলন করলাম 6 মাস। আমরা আন্দোলন করার পর আমাদের বর্তমান উপাচার্য ডক্টর এস.এম. মাকসুদ কামাল সাহেব তখন ফেডারেশনের মহাসচিব ছিল, আমাদের ফরিদ সাহেব শাহজালালের যে বিসি উনি প্রেসিডেন্ট ছিলেন, আমিও শিক্ষক সমিতির সদস্য ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী পিঠা উৎসবে গিয়ে আমাদের সেই দাবিটা তারপরে বললো যে না, যেটা বলছে যে সুপার গ্রেড না, এটা আমি বলছি। তারপরে সেখানে একটা কমিটি করে দিয়েছে আমাদের আমির হোসেন আমু সাহেব, যিনি এখন আমাদের বর্ষিয়ান নেতা, সংসদ সদস্য, আমু ভাই এবং তোফায়েল আহমেদ সাহেব সহ আমাদের শিক্ষক নেতারাও ছিলেন এই কমিটির, যে আমাদের সুপার গ্রেডটা দেওয়া, আমাদের 6টা পদ দেওয়া হবে। কথাও মিটিংও হয়েছে আমাদের তৎকালীন অর্থমন্ত্রী মহিষ সাহেবের বাসায়। কিন্তু দুঃখজনক সত্য প্রায় 9 বছর আমরা সে জায়গাটি পাইনি। আমরা ইতিমধ্যে দেখলাম তখন কিন্তু 10 জন বা 7 জন সচিব ছিলেন, পুলিশের আইজিপি না। ডক্টর নিজামুল হক, এই বক্তব্যগুলো আপনারা ধারাবাহিকভাবে দিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন। গত 2 দিন থেকে যে কর্মবিরতি করছেন, লাগাতার কর্মবিরতি, সেখানেও এই বক্তব্যগুলো স্পষ্ট হয়েছে। কারণ সংবাদপত্র, টেলিভিশন এগুলো আপনারা বলেছেন, দেশের মানুষ জেনেছে। কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে যে এই যে টাকার দাবির জন্য আপনারা যে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থীদের জিম্মি করলেন, এটা কতটা নৈতিক? আপনাদের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সরকারের সমর্থক, সরকারের সঙ্গে আলোচনায় বা সরকার প্রধানের সঙ্গে আলোচনা না গিয়ে এরকম একটা আন্দোলন কেন? প্রশ্নগুলো আমি রেখে যাচ্ছি, আপনার কাছে আসবো। একটু আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে একটু শুনতে চাই যে যে পেনশন ব্যবস্থা দেশে শুরু থেকে প্রচলিত ছিল, এর গত বছর থেকে একটি সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছেন, যেটি খুবই আকর্ষণীয় বলছি এই কারণে যে সরকারি চাকরি যারা করেন তার বাইরে দেশের এই যে 16 কোটি 18 কোটি মানুষের পেনশনের কোনো ব্যবস্থা ছিল না, সামাজিক সুরক্ষার কোনো ব্যবস্থা ছিল না। সেই ব্যবস্থাটা এই যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে 4টি নামে করেছিলেন। এখন আরেকটি করলেন সরকার, যেটা প্রত্যয় এবং যেটাতে স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারের অনেকগুলো সংস্থা রয়েছে স্বায়ত্তশাসিত, যার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়, গণবিশ্ববিদ্যালয়গুলো একটি। কিন্তু জনপ্রশাসনের অন্যান্য কর্মচারী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা করা হলো না, যেটাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন বৈষম্যমূলক। আপনি কি বলবেন? আমাদের বিভিন্ন চাকরিতে বৈষম্য আছেই। সবার বেতন সমান না, সবার সুযোগ সুবিধা সমান না, সবাই সব কিছু পান না। ধরেন সেনাবাহিনীতে যে সুযোগ সুবিধা পান ব্রিগেডিয়ার এবং ব্রিগেডিয়ার জেনারেলের উপরে, সেই সুবিধা তো সিভিলের সব জয়েন্ট সেক্রেটারি এবং অ্যাবভরা পান না। আবার পুলিশে এক ধরনের সুবিধা আছে, রেশন আছে, সেনাবাহিনীতে রেশন আছে, সেটা তো সিভিলে যারা গণকর্মচারী তারা তো রেশন পান না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও পান না। তো এই যে বৈষম্য, আমরা একটা বৈষম্যমূলক সমাজে বাস করছি। এবং আমাদের স্বাধীনতার যে স্বপ্ন ছিল এবং স্বাধীনতার যুদ্ধের যে সমস্ত লক্ষ্য ছিল, লক্ষ্যের মধ্যে একটা ছিল যে সমাজতন্ত্র কায়েম করা হবে। ওটা 60-এর দশকে সমাজতন্ত্র খুব পপুলার ছিল, সেজন্য হয়তো আমরা লক্ষ্য হিসেবে সমাজতন্ত্র নিয়েছিলাম।
তো পরে সমাজতন্ত্রের লক্ষ্যটাকে বদলানো হয়েছে, ওটাকে করা হয়েছে সামাজিক ন্যায় বিচার। তা আপনি 54 বছরে সামাজিক ন্যায় বিচার কতটা নিশ্চিত হয়েছে এটা আমাদের শিক্ষক মণ্ডলী তাদের গবেষণা করে বলা উচিত। তো ওনারা তো এসব বলেন না। আজকেও হঠাৎ করে পেনশন নিয়ে তারা একটা খুবই আন্দোলনে আছেন। গত ধরেন 20 বছরে 30 বছরে তাদের সমাজের প্রতি যে দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতা থেকে যে সমাজের মানুষের জন্য কথা বলা, শিক্ষার পরিবেশ নিয়ে কথা বলা, সুশাসন নিয়ে কথা বলা, গণতন্ত্র নিয়ে কথা বলা, এসব কিন্তু নিজাম সাহেবরা দয়া করে করেন নাই। কী কারণে করেননি? নিঃস্ব ছিলেন এবং অধিকাংশ সময় দেখা গেছে তারাই প্রথম এবং আরও অনেকে এই সার্বজনীন পেনশন আপনি যেমন বললেন খুবই ভালো ব্যবস্থা, এটা সাপোর্ট করেছেন। হ্যাঁ, এটা খুবই ভালো ব্যবস্থা, তাদের পেনশন ছিল না, তাদের জন্য খুবই ভালো ব্যবস্থা। আমি মনে করি এটা খুবই ভালো ব্যবস্থা, কিন্তু এইটা তো কোনো ইয়ার উপরে চলতে পারে না, ভিক্ষাতে চলতে পারে না। আপনি যেসব দেশের কথা বলেন, যেসব দেশে আছে উন্নত দেশে ওল্ড এজ বেনিফিট আছে। আপনি বয়স হয়ে যাবে, আপনার ইনকাম যদি ধরেন একটা আছে, সিলিং আছে, আপনার এত টাকার নিচে ইনকাম, $80,000 নিচে আপনার ফ্যামিলি ইনকাম, ওল্ড এজ বেনিফিট পাবেন অটোমেটিক। 65 বছর বয়স হবে, আপনি একটা ট্যাক্স ডিপার্টমেন্টে আবেদন করবেন বা তাদের সার্ভিসে আবেদন করবেন, আপনার ওল্ড এজ বেনিফিট বাসায় চলে আসবে, মানে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আর আছে পেনশন, সেটা কী জন্য হয়? যে আপনি কত চাকরি করেছেন এবং চাকরিকালীন সময় যে কত কন্ট্রিবিউশন আপনি দিয়েছেন, সেই কন্ট্রিবিউশনের টাকাটা পরে আপনাকে ফেরত দেওয়া হবে। যে যত বেশি কন্ট্রিবিউট করছে সে তত বেশি টাকা পাবে, সেটারও একটা লিমিট আছে। বাট যাদের যে বৈষম্যের কথা বললেন না, যারা ওখানেও তো ধনী দরিদ্রের মধ্যে বিশাল তফাৎ আছে। কেউ ম্যানশনে থাকে, কেউ আন্ডারগ্রাউন্ড গ্যারেজে থাকে। কোনো বাসায় যারা নতুন ইমিগ্রেন্ট, তারা যে একটা বাসায় যেখানে 4 জন থাকার কথা সেখানে 20 জন থাকে, পালা করে ঘুমায়। এরকম অনেক কাহিনী আছে। ছাত্ররা ওখানে যে ব্রিজের তলায় বসবাস করে, টেন্ট টাঙ্গায়, তাঁবু খাটিয়ে মানুষ ফুটপাতে থাকে, এরকমও আছে। তো ওইসব দেশে আপনার বৈষম্য দূর করার জন্য তাদের সরকারের যে উদ্যোগ এবং তাদের যে পলিসি, সেই পলিসিগুলো ওয়েল এস্টাবলিশড। আর এখানে আমরা তো একটা ব্যবস্থায় ইন্স্যুরেন্সই চালু করতে পারি না ঠিকমতো। অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, আপনার অন্য মেডিকেল ইন্স্যুরেন্স আমরা চালু করতে পারি। আমাদের যে 5টা মূল লক্ষ্য আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এইসব 5টা যে জিনিস আছে, এই 5টার আমাদের 18 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ বা 1.5 কোটি মানুষ বাইরে থাকে। 16 কোটি মানুষের জন্য এই সমস্ত ব্যবস্থাকে আমরা চালু করতে পেরেছি। সো আমরা সোজাসুজি কথা একটা বৈষম্যমূলক সমাজে আসি এবং বৈষম্য হবে, কিন্তু চোখে পড়ার মতো বৈষম্য কেন হবে? এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য মূল দাবি তাদের, এবং অনেক দিন ধরে কথা হচ্ছে, এবং দিনবলদের যে সনদ এবং আরও আগে তাদের যে ইশতেহার, সেখানে কিন্তু ওই একটা বড় প্যারাগ্রাফ থাকে, শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের বেতন ভাতা, মর্যাদা, এইসব লেখা আছে। এবং এই সরকার তো অনেক দিন ধরে আছে, 15 বছর হয়ে গেল, ধারাবাহিকতা আছে এবং ধারাবাহিকভাবে তাদের কমিটমেন্ট আছে। তো সেই কমিটমেন্ট অনুযায়ী তারা স্বতন্ত্র পে স্কেল নিয়ে আলাপ আলোচনা শুরু করতে পারতো এবং একটা কমিটি, ওই যে উনি বললেন যে একটা কী কমিটি করা হয়েছে, ওখানে বর্ষিয়ার নেতা আমু সাহেব আছেন, তোফায়েল আহমেদ সাহেব আছেন, ওনারা কেউ আছেন। এইসব কমিটি ওটা নাই, এখন কাজ করে না। ওটা কাজ করে না, সেই কাজ করে না। কেন করে না? বিকজ ওই কমিটিটা একটা পলিটিক্যাল কমিটি, একটা দলের নেতাদের সমন্বয়ে গঠা কমিটি। তাদের সরকার পরিচালনা বা রাষ্ট্র যে সিস্টেম আছে, সিস্টেমে তারা নাই। সুতরাং ওই ধরনের কমিটি দিয়ে তো আসলে কাজ হবে না, এটা প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত হলো। এবং এই ধরনের কমিটি করা মানে আমরা কোনো কাজ করব না, আমরা আগাবো না, সেটাই নিশ্চিত করা। এখন পেছনে কি আছে এটা আমি জানি না, বাট আপনার যে প্রমাণক সেটা বলে যায় না, আমরা একটা কমিটি করছিলাম, আলাপ আলোচনা করবে, তারপরে যা হবার হবে, যা করার এই যে যাদেরকে আমরা করবে, ওটা হিম করে চলে গেল। এখন এই সব কমিটি ওনাদের জন্য একটা স্বতন্ত্র পে স্কেল করারই একটা কমিটি ডিক্লেয়ার করা উচিত ছিল দিনবলদের সনদের আলোকে, এবং আলাপ আলোচনা করতে পারতেন, তারপরে একটা স্বতন্ত্র পে স্কেল হতো। তাহলে ওনারা এখন এই যে আমাদের মধ্যে যে বৈষম্য আছে, এই জেনারেল সাহেবের সাথে বৈষম্য, অথবা বিচারপতি, উনি বলছেন যে জুডিশিয়াল সার্ভিসে বা বিচারপতিদের নিজেদের পে স্কেল আছে আলাদা, তারা নিজেরা করছেন, এবং এটা সরকার করেনি, সরকার করতে বাধ্য হয়েছে। নিশ্চয়ই আমাদের মনে আছে যে এটার জন্য মামলা চলছে অনেকদিন, এবং তারা তাদের নিজের পে স্কেল কিন্তু ঠিক করে ডিক্লেয়ার করে দিয়েছে এবং অর্ডার করে দিয়েছে গভর্নমেন্টকে, এবং কয়েকবার আমাদের অর্থ সচিবকে ওখানে এই জিনিসটা বাস্তবায়ন না করার জন্য, আদালত অবমাননার জন্য ওখানে যে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে হয়েছে। সো ওটাও একটা বাধ্যতা ছিল যে সরকারটা নিজের থেকে করেনি, তারপর করতে বাধ্য হয়েছে, নাহলে তো একটা অচল অবস্থার সৃষ্টি হতো, যেটা বিশ্ববিদ্যালয়ের সাথে এখন
সৃষ্টি হয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অন্যান্য শিক্ষক, কলেজের শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এটা অনেক দিন ধরে আলোচনা হচ্ছে এবং পৃথিবীর অনেক দেশে উদাহরণ ওনারা দিতে পারবেন, এমনকি একেবারে আফ্রিকার দেশেও আনা যাবে। আর আশেপাশে যদি ভারত, শ্রীলঙ্কা ধরেন, ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান ধরেন, তাইলেও কিন্তু শিক্ষকদের জন্য সেপারেট সুবিধা, সেপারেট পে স্কেলের বিষয়টা আছে। সেটা আমরা কেন করি না? আমরা না করে এই যে একটা আপনার স্কিমের মধ্যে আমরা কেন ফেললাম, এবং সেই স্কিমে ফেলতে পারি ধরেন সরকারি আধা সরকারি কর্মচারীরা তো যারা মানে ঘরের মোড়ক থাকলে আসে না, গেস্ট আসলে জবাই করে আপনি খাওয়াই দিতে পারেন, তো তারা সরকারি চাকরি করে, তাদের উপর আপনি যা খুশি চাপিয়ে দিতে পারেন, কিন্তু তাদের রিয়াকশন তো বা রেসপন্স আমরা এখনও পাইনি। বা শিক্ষকদের রেসপন্সটা কিন্তু বেশ কঠোর এবং কঠিন, এবং 3 মাস ধরে তারা এই রেসপন্স করে যাচ্ছেন, 3.5 মাস ধরে। তো এখন আপনি এখানে পরিষ্কার কথা, তাদের সম্মান মর্যাদা অনুযায়ী তাদের জন্য পে স্কেল করার জন্য একটা ঘোষণা দিতে পারে সরকার, এবং আপাতত এই যে এটা যেটার ব্যাপারে তাদের আপত্তি, যেটা তারা প্রত্যাখ্যান করছেন, সেটা স্থগিত রাখতে পারে। এইটা এখনই 1 জুলাই জোর করে চালু করে দিতে হবে এরকম কিছু না। চালু না করলে আমরা মধ্য সাগরে বা ওই যে ভারত সাগরে কিংবা বঙ্গোপসাগরে পুরো দেশটা ডুবে যাবে, এরকম না। এর জন্য কি ব্যয় হয়, কি হয়, এগুলো পরিষ্কারভাবে অনেক আলোচনা হতে পারে। এর মধ্যে একটা কমিটি করা যেতে পারে এবং কার্যকর কমিটি যারা এটার সাথে যুক্ত থাকতে পারেন, প্লাস আমাদের রাষ্ট্র পরিচালনার সিস্টেমের মধ্যে কমিটি করতে হবে। এবং অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি হতে পারে, অথবা সাবেক কোনো অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি। অর্থমন্ত্রী কিন্তু গতকালকে বলেছেন শিক্ষকদের এই আন্দোলনের যৌক্তিকতা নাই, অযৌক্তিক। তিনি এই আন্দোলনের তীব্র সমালোচনা করেছেন। অর্থমন্ত্রী হলেই আমাদের হয় কি, আমাদের সরকারের মন্ত্রীরা যখন কোনো সিদ্ধান্ত নেন তখন এরকম কথা বলেন, এগুলো পলিটিক্যাল রিটোরিক। আবার কালকে যদি প্রধানমন্ত্রী কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি বলেন যে না এসব বন্ধ করে দাও, তখন বলবেন যে ওইটাই প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পরে বন্ধ করে দেবেন, তখন বলবেন যে এটাই সবচেয়ে ভালো ব্যবস্থা। এটা আমাদের খুব মজার জিনিস। এই শিক্ষকরা এটা করা শুরু করতেন, যখনই প্রধানমন্ত্রী কোনো জিনিস বলবে খুব দ্রুত সাপোর্ট দিয়ে ফেলেন। যেই মাত্র প্রধানমন্ত্রী ওইটা শিফট করবেন, তখন ওটার চেয়ে ভালো জিনিস আর ছিল না। জাস্ট আপনি 6 মাস 1 বছরের মধ্যে এরকম অনেক স্টেটমেন্ট আছে যেটা আপনি দেখবেন যে প্রথমে প্রধানমন্ত্রী বরাত দিয়ে বলা হয় যে উনি এটা চেয়েছেন, সুতরাং এটা আপনি যে প্রাথমিক শিক্ষায় একটা ক্লাস 5-এ একটা পরীক্ষা চালু ছিল না সারা দেশব্যাপী, তখন 5-এরটা এখন তো বাতিল করেছে, আমি ওটাই বলছি, এটার তো আছেই। 5-এ যে চালু করা হয়েছে তখন এটার ব্যাপারে কেউ কথা বলতেও রাজি না। এইটার চেয়ে ভালো ব্যবস্থা আর এই বাংলাদেশে হয়নি, এটা সবচেয়ে ভালো ব্যবস্থা। কারণ প্রধানমন্ত্রী ওটা বলেছেন, যেই মাত্র প্রধানমন্ত্রী বলছেন না এই পরীক্ষা বন্ধ করে দেয়, এখন আবার বলা হচ্ছে যে না ওটা খুবই খারাপ একটা ব্যবস্থা ছিল। এইটা হলো বাংলাদেশের ইন্টেলেকচুয়াল সোসাইটির যারা বাংলাদেশের বিবেক, যারা বাংলাদেশের বিবেকে এই যে শিক্ষিত মানুষের সংখ্যা তো আছে, যারা একদম উচ্চ শিক্ষিত বা অন্যান্য পেশা আছেন, এটা তাদের একটা সংস্কৃতি হয়ে গেছে। তারা এখন তাকায় থাকেন। আমরা আগে বলতাম না যোগ করে যে কিছু কমিউনিস্ট পার্টি ছিল যারা মস্কোতে কি বৃষ্টি হলে এখানে ছাতা ধরতো, এই আমাদের ইন্টেলেকচুয়ালদের অবস্থা, আমাদের পেশাজীবীদের অবস্থা অনেকটা সেরকম হয়ে গেছে। ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। আমি আসবো একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ডক্টর নিজামুল হক আপনার কাছে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলোর উত্তর নেব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, আমাদের সঙ্গে থাকুন। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম শিক্ষক সরকারের টাকার বিরোধ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিপদে। এই যে আপনারা টাকার দাবির জন্য ছাত্র ছাত্রীদের পড়ালেখা বন্ধ করে, পরীক্ষা বন্ধ করে, লাইব্রেরি বন্ধ রেখে আন্দোলন করছেন, এইটা এই যে একটু আগে জনাব আবু আলম শহীদ খান বলেছেন যে ইন্টেলেকচুয়াল সোসাইটির যে সব কিছুতে সরকারের সাপোর্ট দিয়ে এক ধরনের পলিটিসাইজ রাজনীতিকরণ হয়েছে, এখানে ছাত্র শিক্ষাকে জিম্মি করা আপনারা কতটা এটা যৌক্তিক মনে করেন এবং নৈতিকতার দিক বিচারে এটা কতটা? দেখুন, আমরা আমাদের আত্মমর্যাদার লড়াই, আমরা যে সুপারগেটটির কথা যেটা সিনিয়র সচিব মর্যাদার জন্য আমরা আন্দোলন সেটার জন্য তো করছেন না আপনারা, করলেন আমি বলছি সেটা কিন্তু আমরা বলে আসতেছি। এখন আমরা যে 3 দফা দাবি দিয়েছি এর মধ্যে কিন্তু হলো প্রত্যেক স্কিম প্রত্যাহার করা, আমাদের অথবা আমাদের স্বতন্ত্র বেতন স্কেল, এই 3 দফা দিয়েছেন, কিন্তু এই 3 দফা কখন দিলেন? যখন আপনার পেনশন ব্যবস্থাটা পরিবর্তন হলো, ভিন্ন একটা ব্যবস্থায় গেলেন। এর আগে কিন্তু আপনারা ওই দাবিগুলো বলেছেন, কিন্তু জোরদার কোনো না। শুনুন, আমি আপনাকে বলি, পৃথিবীর সব দেশেই যখন এই ধরনের কোনো স্কিম করা হয় তখন স্টেক হোল্ডারদের সাথে 2-1 সদস্যকে মেম্বার করা হয়। আমাদের জাতীয় বেতন স্কেল 2015 সালে যখন করা হলো,
তখনও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সেই কমিটিতে ছিলেন, অ্যাকাউন্টিংয়ের আমাদের যিনি এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ। কিন্তু উনি তখন বলছে তোমাদেরকে কিন্তু এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে, তোমাদের অবদমন করা হচ্ছে। এবার কিন্তু ওনারা নীরবে এই কাজটি করেছেন। তা আমাদের এখানে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে রিসার্চ করে আমরা এই যে আগে কী সুবিধা পেতাম, এখন কী সুবিধা পেতাম, আমাদের আবুল বারাকাত স্যার, আমাদের ডক্টর শাহাদাত, আমাদের মাকসুদা, আমাদের ইকোনমিক্সের চেয়ারম্যান ডক্টর মাকসুদা, ওনারা সহ আমাদের শিক্ষক সমিতির ট্রেজারার ডক্টর মাসুদ এবং সজীব, আমাদের এই 5 জন আমরা রিসার্চ করে কিন্তু আমরা পত্রিকায় পেয়েছি, দেখেছি। হ্যাঁ, আমরা দেখেছি যে ওখানে তো মাসিক পেনশন বর্তমান ব্যবস্থার চেয়ে নতুন ব্যবস্থায় বেশি টাকা পাচ্ছেন, বেশি টাকা 1,24,660 টাকা। আচ্ছা শুনুন, আপনি 2049 সালে আপনি এই টাকাটা আপনি এখন দেখাচ্ছেন। আমাদের রমেশচন্দ্র মজুমদার ইতিহাসের শিক্ষক ছিলেন, ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর উনি 5,000 রুপি পেতেন ভারতে, ওনাকে 10,000 টাকা দিয়েই, কিন্তু তখন তো আমাদের অবিভক্ত এখানে ছিলেন, ক্যালকাটা বিশ্ববিদ্যালয় ছিলেন, 10,000 টাকা দিয়ে ওনাকে আলিশান বাড়ি দেওয়া হলো। স্যার এফ রহমান সাহেবকে এভাবে লোভনীয় টাকা দিয়ে আনা হলো। তখন শিক্ষকরা খুব ডিলাইটেড ছিলেন, তারপরে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছিলেন। হঠাৎ করে ওই সময় তৎকালীন শিক্ষা সচিব মন্ত্রী 30 সালে আমাদের শিক্ষকদের বেতন কর্তন করে অর্ধেক করে দিয়েছে। তখন না সবসময় আমাদের শিক্ষকদের আমরা অত মানে পিছনে ফিরতে চাই না। আমরা এই যে আপনাদের দাবির জন্য, মানে একেবারে শিক্ষকদের দাবির জন্য ছাত্রদের পড়ালেখা বন্ধ করলেন না, আমরা ছাত্রদের আমরা যে দাবিগুলো করছি, আমাদের তো আত্মমর্যাদার লড়াই। আমাদের রিপোর্টে আপনি দেখেছেন যে ছাত্ররা বলছেন আমরা মনে করি লাইব্রেরি বন্ধ, ক্লাস বন্ধ। আমাদের দাবিটা যখনই পূরণ করা হবে বা যখনই আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডাকবে বা অর্থ মন্ত্রণালয় যারা এই কাজটি করেছেন আমাদের ডাকার পর আমাদের দাবি পূরণ করে আমরা তৎক্ষণাৎ আমরা উইথড্র করবো, এবং আমাদের যে কটা দিন ক্লাস আমরা বন্ধ রেখেছি বা ছাত্রদের সেটা আমরা পুষিয়ে নেব। আবারও বলছি ডক্টর নিজামুল হক, সমস্ত এই যে 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সরকার সমর্থক শিক্ষকদের নির্বাচিত হয়েছে। আপনারা কেন সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে একটা আন্দোলন করে বাধ্য করতে চাচ্ছেন যে প্রধানমন্ত্রী আপনাদেরকে এখন ডাকবেন? আমরা তো বিভিন্নভাবে আমরা তো শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছি, আমাদের তো লাইন মিনিস্টার শিক্ষামন্ত্রী, এবং আমরা যখন আন্দোলনটি করার পরে তো ওনারাই তো আমাদেরকে, আমরা কি সরাসরি যেতে পারি সেখানে বলেন? আমরা কি সরাসরি আমরা চেষ্টা করেছি বহুভাবে যে সরকারকে বোঝানোর জন্য, আমাদের সংসদ সদস্যদেরকে বলার জন্য। ইভেন কি 26 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী আমাদের যে নাহিদ সাহেব, উনি আমাদের এমপি এবং উনি সিনেট সদস্য, আরও 3 জন সংসদ সদস্য ছিলেন, মোট 3 জন। সেখানে সবার উপস্থিতি কিন্তু স্কিমটা প্রত্যাখ্যাত হয়। প্রত্যাখ্যান করার পর আমি এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমরা 2 জন গিয়ে কিন্তু ওনাকে স্মারকলিপিটা দিয়েছি যে প্রত্যেক স্কিম কেন আমরা প্রত্যাখ্যান করলাম। উনি বলল যে সংসদ স্ট্যান্ডিং কমিটিতে উনি এটা নিয়ে আলোচনা করবেন, উনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, আমাদের নাম্বারও নিয়েছেন। তা আমরা তো চেষ্টা করতে কম করি নাই, আমাদের দেওয়ালে ফিট থেকে গেছে বিদায় আমরা এটা করতে বাধ্য হয়েছি। এটার জন্য আমরা কষ্ট পাচ্ছি যে আমাদের শিক্ষার্থীদেরকে না, আমরা ক্লাসে থাকার কথা, আমাদের তো প্রজেকশন মিটিং করার কথা না। জি, ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। তার মানে সরকারের সমর্থক মানে পেশাজীবী সমিতিগুলোর নেতাদেরও কথা সরকার শুনছে না, এরকম কি? তারা সরকারের সমর্থক পেশাজীবী নেতা হলে যে সরকারকে তাদের সব কথা শুনতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। মানে যৌক্তিক কিনা জিনিসটা আমাদের আলোচনা করতে হবে, যে তারা যে দাবি দাওয়াটা পেশ করছেন বা তারা যেসব কথা বলছেন সেই কথার যৌক্তিক কিনা। আমার কাছে তো মনে হয় যে শিক্ষকদের পৃথক বেতন স্কেল এটা খুবই যৌক্তিক একটা দাবি, এবং এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করে এটা সুরাহা করা উচিত। কারণ বহুদিন ধরে এই যে অমুকের সাথে তুলনা, তমুকের সাথে তুলনা, গণকর্মচারীদের সাথে তুলনাটা আমার একদমই পছন্দ না। কারণ শিক্ষকরা কেন তাকে একজন সহকারী সচিব কিংবা একজন সিনিয়র সচিবের সাথে তার বেতন তার সুবিধা নিয়ে তুলনা করবেন? যেমন ধরেন অনেক সুবিধা নিয়ে তুলনা করেন, ওনাদের গাড়ি আছে, প্রত্যেকের গাড়ি আছে, এবং সরকারি গণকর্মচারী যারা গাড়ি ব্যবহার করেন প্রত্যেকের গাড়িটা হলো অফিসিয়াল কাজের জন্য, তাদের অনেক দূরে। শিক্ষকরা সাধারণত দেখা গেছে এখন বিশ্ববিদ্যালয় অনেক বড় হয়ে গেছে,
এখন আর আগের পরিস্থিতি নেই, কিন্তু আগে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বড় বড় বাসা, বেশি বেতন দিয়ে তাদেরকে এনে তাদেরকে মানে অন্য বিশ্ববিদ্যালয় থেকে আনার ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করা, অনেক কিছু তো ঘটেছে, ইতিহাস পর্যালোচনা করলেই দেখা যাবে। তো সুতরাং তাদেরকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা কাছাকাছি থাকেন, লাইব্রেরিতে যেতে পারেন, পড়াশোনা করাতে পারেন, সুতরাং তাদের ওই গাড়িটার প্রয়োজনও নেই। তো হয় কি একই বেতনের স্কেল যখন আপনি ফলো করবেন তখন এইসব প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা অথবা এই যে তুলনাটা চলে আসে, এবং যেটা খুবই অস্বাস্থ্যকর, মানে রুচিতে বাধে সবার যে এটা কেন করা হয়। এবং ওনারাও খুব আনন্দ পান, যারা আমলাতন্ত্রে আছেন বা গণকর্মচারী, তারা ভাবেন ও প্রফেসর। আমার তো নিজের কষ্ট লাগে, আমি কিন্তু আনন্দ পাই না, আমি খুব কষ্ট বোধ করি, কারণ আমি ওই বিশ্ববিদ্যালয়, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার টিচারদের প্রসঙ্গ যখন আসে, এখনও তো আমার টিচাররা সবাই রিটায়ার করছেন, বাট আমার টিচারদের যখন এই তুলনা করতে যান তখন আমার নিজের কাছে খারাপ লাগে। কেন হবে? ওনাদের হাতে করে পিঠে মানুষ করেছেন বলে তো আমরা এইসব পজিশনে আছি। সেটাও আমাদের যারা গণকর্মচারী, মন্ত্রী, এমপি যারা আছেন, প্রত্যেককে এই জিনিসটা বুঝতে হবে যে শিক্ষকের মর্যাদাটা কোথায়। এই মর্যাদার ব্যাপারটা আমাদের মাথার মধ্যে থাকতে হবে। এইটা মনে মাথা থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের, এটা একটা বড় বিপদের কথা, বিপদের ইঙ্গিত। এবং মাথা থেকে কেন বেরিয়ে যাচ্ছে এর জন্য দায়ী আমাদের শিক্ষকরা, সেটা তাদেরকে বুঝতে হবে যে আপনারা এদের মাথায় কিছু ঢুকাতে পারলেন না কেন, বা মাথা থেকে বেরিয়ে গেল কেন, কী শেখালাম আমরা যে ওনারা এরকম করছে। ওনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র পে স্কেল এই জন্য আরও দরকার যে ওনারা যে পেনশনেবল সার্ভিস বা পেনশনের যে ব্যবস্থাটা করা হয়েছে, এটা হলো একটা ব্যবস্থা যেটার সাথে ওনাদেরকে যুক্ত করে ফেলা হয়েছে। এটার ওই স্বতন্ত্র পে স্কেল দিয়ে এটাকে কোনো যুক্ত করা উচিত ছিল না। মানে যখন 73-এর অর্ডিন্যান্স যেটা দিয়ে তৈরি করা হয়েছে, সেটার সাথেই একটা বিধি করে ওনাদের বেতন ভাতা কী কী সুবিধা পাবেন এগুলো সব ঠিক করে ফেলা যেত। অর্ডিন্যান্স করা হয়েছে, ওটা পরে আইন হয়েছে, তারপর বিধি হবে না। তা আপনি 52-54 বছর গেছে কোনো বিধিমালা করেন নেই, কোনো কিছু করেন নেই, যার ফলে কী করছেন, একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট থাকে যে কী করা যাবে, ওনাদের কী করা যায়, আচ্ছা ওনাদেরকে এই পেনশন চলতেছে এটার মধ্যে যোগ করে দেওয়া হয়েছে, এবং ওনারাও এটাতে অভ্যস্ত হয়ে গেছেন। আপনি পেনশনেবল সার্ভিস বলে একটা কথা আছে, এটা কন্টিনিউয়াস 20 ইয়ার্স না হলে কেউ ওই যে পূর্ণ পেনশন প্রাপ্তি হন না। এবং আমাদের আরেকটা 10 বছরে পেনশন পেতে পারেন যদি সে ফিজিক্যালি আনফিট হয়, যেটা সারা বিশ্বে এরকমই প্রচলন আছে। ফিজিক্যালি আনফিট, আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনি কাজ করতে পারতেছেন না, তখন আপনি 10 বছরে একটা পেনশন পেতে পারেন। বাট দ্যাট পেনশন ইজ নট ফুল পেনশন, মানে সেটাও একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করে করা হয়। ওনাদের ক্ষেত্রে যেটা হয় যে লেকচারার হিসেবে ওনারা জয়েন করেন নতুন চাকরি, ওনারা যেটা ভয় পাচ্ছেন যে ওই যে ওটা চালু হলে কী হবে, 1 জুলাই না, ওই ব্যাখ্যাটার ক্ষেত্রে কিছু হবে না, এগুলো ব্যাখ্যা না, এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতে হবে। কে কী ব্যাখ্যা দিলে আমি ওইটাতে কোনো ইন্টারেস্ট নেই আমার নিজাম। তো তাহলে 1 জুলাইতে উনি যখন হবেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন, সেটা কিন্তু নতুন চাকরি। তারপর যখন অ্যাসোসিয়েট প্রফেসর হবেন আবার, তখনও নতুন চাকরি। তার মানে ওনাদের কিন্তু এই যে পেনশনেবল সার্ভিসের যে মানে ফান্ডামেন্টাল রোল, যে 20 ইয়ার্স একেবারে কন্টিনিউয়াস সার্ভিস হতে হবে, কোনো গ্যাপ পড়া যাবে না, সেটা ওনাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। সেই জন্য বললাম এটা একটা স্টপ গ্যাপ, জগা খিচুড়ি অ্যারেঞ্জমেন্ট ছিল। আমার মনে হয় এইসব অ্যারেঞ্জমেন্ট থেকে আমাদের শিক্ষকদের যদি বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু হতে পারে, বাট আমি একেবারে প্রাথমিক শিক্ষক পর্যন্ত যাবো, কারণ প্রাথমিক শিক্ষকরা একেবারে গণকর্মচারী, তাদেরকে তো আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে তুলনা করা যায় না। আমাদের যারা কলেজ শিক্ষক আছেন তারাও কিন্তু গণকর্মচারী, হ্যাঁ, মাধ্যমিক স্কুলে যারা সরকারি তারা গণকর্মচারী, বাকিরা এমপিওভুক্ত থাকেন। 90% তাদের বেতন সরকার বহন করে। সো এই জায়গায় নতুনভাবে চিন্তা করার স্কোপ আছে, বাট এই নতুনভাবে চিন্তা করার তো কোনো এই কাজটা হয় না। যে একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটি কাজ করে নেই, ওনারাও কাজ করে নেই। এখন ওনাদের মাথার উপরে যখন বজ্রপাত হয়েছে, এটা একটা বজ্রপাতের মতো আসলে আপনি অনেকগুলো। আর সরকারের আরেকটা নিয়ম আছে, আপনাকে যখন কোনো ব্যক্তিকে, কোনো কর্মচারীকে যখন কোনো সুবিধা দেওয়া হবে, সেখান থেকে কোনো কিছু কাটিল করা যাবে না, কারণ ওই সুবিধাতে তুমি অভ্যস্ত, কাটিল করা যাবে না। আপনি যদি পেনশনেবল সার্ভিস যারা আছে তাদের কথা যদি বলি, ওনাদেরও তাই অবস্থা। এগুলো তো আমরা বিবেচনা করি না। 2005 সালে যারা রিটায়ার করেছেন সর্বোচ্চ পদে, একদম গ্রেড 1-এ হয়েছে, সুপার গ্রেডে, তখন সুপার গ্রেড ছিল না, সুপার গ্রেডের অন্য গল্প আছে, আজকে এটা নাইবা করলাম। এগুলো যে 10-12 জন, 15 জন, 20 জন, সুপার গ্রেডে এরকম 100 জন আছে সারা বাংলাদেশে। লেফটেন্যান্ট জেনারেলস আছে, ওনারা প্রথমে বলেই দেয় 111-এর পরে হঠাৎ করে তারা বেতনটা নিজেরা বাড়িয়ে ফেললো এবং অর্থ মন্ত্রণালয়ের উপর চাপ দিল। 40,000 টাকা বেতনে লেফটেন্যান্ট জেনারেল সাহেবরা ছিলেন, সেক্রেটারি ছিল, আইজিপিও ছিল, তখন ওনারা 42,500 টাকা বেতন করে ফেললেন। যার কারণে কিন্তু এই দাবিটা আসছে যে আমরা তো তাদের সাথে ছিলাম, তাহলে তো সচিবদের বেতন পুরাটাই ওই গ্রেডে যাওয়া উচিত ছিল, সেটা গভর্নমেন্ট মানে নেই, সেটা 10-12 জনকে দিয়েছে, কারণ ওদের সাথে হিসাব করে যে ওদের কতজন আছে। তার মানে যে এই ব্যবস্থাটাও একটা পরিপূর্ণ ব্যবস্থা না, এটা নিয়ে আরও গবেষণা হওয়া উচিত। এবং সবচেয়ে যেটা আপনি বলেছেন যে স্বতন্ত্র বেতন স্কেলে এই সমস্যাগুলো
থাকবে না। এটা নিয়ে আলোচনা করে একটা সমাধানে যেতে পারি আমরা। জি, আমরা সমাধানটা আরো কিভাবে হইতে পারে আমরা আরেকবার আলোচনা করব। আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি যে শিক্ষক সরকারের টাকার বিরোধ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিপদে, এই বিপদ থেকে উদ্ধারের উপায় কি? অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আপনারা কতদিন ক্লাস পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন চালাবেন এবং এর সহজ কোনো সমাধান আপনারা দেখেন? শুনুন, আমি তো অনেক দিন থেকে প্রায় 30 বছরের উপর শিক্ষকতা করছি। এবারের মতো শিক্ষকদের এই ইউনিটি আমরা অতীতেও আমাদের শিক্ষকদের মধ্যে দেখা গেছে, কেউ 15 সালও দেখেছি যে সেখানেও ঐক্যবদ্ধ ছিল আমাদের ডক্টর এস এম মাকসুদ কামাল সাহেবের নেতৃত্বে। এবার আমরা দেখেছি যে আমাদের শিক্ষকরা মনে হচ্ছে যে তাদের মধ্যে একটা হতাশা, এবং কি তারা বারবার কেন আমাদের উপরে আক্রমণটা করা হচ্ছে। এমনকি এইগুলো যদি করা হয় তাহলে মেধাবী শিক্ষার্থীরা কিন্তু আর শিক্ষকতা আসবে না, এমনকি মেধাবীরা দেশ ছেড়ে চলে যাবে। এখন আজকে আমার সাথে একজন বলছে যে ভারতের একজন শিক্ষক কত টাকা বেতন পায়, এবং ভারতের শিক্ষককে সুরক্ষিত রাখা হয় যে ওর বেতন এত বাড়িয়ে দেওয়া যে তাকে যেন কোনো কর্পোরেট হাউস নিয়ে যেতে না পারে, সে দেশের বাইরে না যেতে পারে। এবং ভারতের এক্সাম্পল দেওয়া হয়েছে 2004 সালে ভারতে আইনটা করা হয়েছে। তো ওখানে একজন শিক্ষক যদি 3 লক্ষ রুপি পেয়ে থাকে, সে 10% দিলেও তো তার গায়ে লাগবে না, কারণ তার তো অনেক টাকা। আমার টাকার পরিমাণে এইটুকু, সেখান থেকে আপনি আমার 10% রেখে দিবেন। আমি অত্যন্ত 10% না তো 5% মানে সর্বোচ্চ 5,000 অথবা 10% বেতনের। আচ্ছা শুনেন, আবু আলম শহীদ খান ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সচিব মহোদয় যেটা বলছেন, আমরা যেটা আমাদের অনেক দিন থেকে বলা হচ্ছে যে আমাদের একটা স্বতন্ত্র বেতন স্কেলটি আমাদের এই যে ব্যর্থ রাষ্ট্র যাদের সাথে আমরা যুদ্ধে জয়লাভ করেছি, সে পাকিস্তানের পর্যন্ত তারা স্বতন্ত্র বেতন স্কেল, স্বাধীন শিক্ষা কমিশন আছে। শ্রীলঙ্কার শিক্ষকদের বেতন কত দেখেন। তারপরে আপনি ইথিওপিয়া, একটা আফ্রিকার একটা একটা গরিব দেশ, সেখানে শিক্ষকদের স্বতন্ত্র বেতন। আলজেরিয়াতে আছে, তারপর ব্রাজিলে আছে। উন্নত দেশগুলো বললেন সব জায়গায় শিক্ষকদেরকে প্রোটেক্ট করা আছে। সরকারি কর্মকর্তারা, আমাদের পরিবারের সদস্যরা সরকারি চাকরি করে, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার পরিবারে, শিক্ষার্থীরাই সব জায়গায় আছে, সব জায়গায় আমাদের শিক্ষার্থীরা। আমরা তো কিন্তু আমরা দেখছি যে 2015 সালে এবং এবছর এই যে সরকারের ভিতরে একটা গ্রুপ সুবিধাবাদী এবং স্বার্থান্বেষী মহল মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে কিন্তু এই কাজটি, মাননীয় প্রধানমন্ত্রী যেমন শিক্ষক বান্ধব, শিক্ষা বান্ধব, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও শিক্ষক এবং শিক্ষা বান্ধব ছিলেন, যার কারণেই তো উনি স্বাধীনতার পর শিক্ষার বাজেট 4% করেছিলেন এবং একজন শিক্ষককে শিক্ষামন্ত্রী করেছিলেন। 3 জন শিক্ষক শিক্ষা সচিব হয়েছেন। প্রধানমন্ত্রী এত ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থাকে অডিয়েন্স দেন, তাদের সাথে কথা বলেন, আর শিক্ষক সমিতি, ফেডারেশন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো মাননীয় প্রধানমন্ত্রী, তো মানে আপনারা তার সাক্ষাৎ পাচ্ছেন না। আমি আপনাকে একটা দুঃখের সাথে বলি, আমরা গত বছর আমরা শিক্ষক সমিতি নির্বাচিত হওয়ার পর আমরা জানুয়ারি মাসে আমরা অ্যাপয়েন্টমেন্ট ছিলাম, সেই অ্যাপয়েন্টমেন্ট আমরা পেয়েছি এপ্রিল মাসের 2 তারিখে। তাহলে বুঝতে পারেন যে এখানে সরকারের ভিতরে যারা আছে তারাই আমাদের এই সুযোগটা দিচ্ছে। সেটা তার অনেক ব্যস্ততা থাকতে পারে, অনেক ব্যস্ততা না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই আন্দোলন কি চলতে থাকবে? না, আমরা অচিরেই আশা করবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডাকবেন এবং অথবা আমাদের দাবিগুলো মেনে নিয়ে, যৌক্তিক দাবি যেটুকু যৌক্তিক সেটা মেনে নিয়েই আমরা আশা করবো যে অচিরেই, খুব দ্রুতই আমরা ক্লাসে ফিরবো, সেই প্রত্যাশায় আমরা করছি। আর যদিও অনেক দিন চলে, আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে আমরা এর আগে আমরা ছাত্র নেতৃবৃন্দের সাথেও আমরা আলোচনা করেছি যখন আমরা আন্দোলনে নামার আগে, যে হতে পারে। ওরা বললেন না স্যার, এটা যৌক্তিক আন্দোলন, কারণ আমাদেরও তো অনেক শিক্ষার্থী শিক্ষক হবে, এটা তো আমাদেরও পথ। তো সুতরাং আমরা আশা করি যে আমাদের দাবিগুলো পূরণ হবে, সে প্রত্যাশায় আমরা আছি। জি, ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। সে যে প্রত্যাশা, আশা ডক্টর নিজামুল হক করছেন, আপনি কি দেখেন সে আশা যে আলোচনার মাধ্যমে একটা সমাধান হবে? না, সমাধান সূত্র তো আলোচনা তো হতেই হবে, এবং যারা স্টেক হোল্ডার, যারা আন্দোলনে আছেন, তাদের সাথে আলোচনা করতে হবে। এখন ধরেন যে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেন, এটা অনেকটা অন্ধ ব্যবস্থা আর কি। এর বায়বীয় তো এর ধরা ছোঁয়া যায় না। যে ওনারা যেমন বলছেন যে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে বা করা হয়েছে, এই যে ভুল বোঝানো, ওই যে একটা অ্যাপয়েন্টমেন্ট,
হ্যাঁ, আমার কাছে এটা খুব অবাক লাগলো, আমি শুনে আমিও অবাক হলাম যে একটা শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের পরে তারা অ্যাপয়েন্টমেন্ট চাইলে উইদিন 7 days। আপনি অবশ্য বললেন যে তারা অনেক ব্যস্ত থাকে। আমি প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করি, সুতরাং এইসব অ্যাপয়েন্টমেন্ট প্রধানমন্ত্রী 7 দিন, 3 দিন, 5 দিনের মধ্যে দিয়ে দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। এখন অ্যাপয়েন্টমেন্টের তো অনেক বিষয় থাকে, যে আপনি দিনের বেলা দিবেন না, সন্ধ্যায় দিবেন না, বিকালে চা খাওয়ার জন্য দিবেন নাকি সকালে নাস্তা খাওয়ার জন্য দিবেন, অনেক কিছু আছে। তো প্রধানমন্ত্রীর সাথে যারা থাকেন তারা এগুলোকে ম্যানেজ করতে পারেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সকলকে অডিয়েন্স দেন, সুতরাং এই ব্যাপারে তার মানে তুলনা নাই। তো এই ক্ষেত্রে 3 মাস পেল না তারা, এটা হতে পারে কেউ কেউ আছে যারা এটাকে চায় না যে তারা কাছাকাছি যাবে, হতে পারে ধ্রুব সত্য কিন্তু যায় না, বাট এরকম হতে পারে, অভিজ্ঞতার আলোকে বলছেন এরকম হতে পারে। কিন্তু এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে একটু বড় মানে ক্যানভাসের জিনিসটা দেখতে হবে, যেটা আজকে যেহেতু আমি সুযোগ পেয়েছি, কেন ওদের সাথে আমাদের ইন্টারাকশনও হয় না, খুবই ব্যস্ত থাকে, ক্লাস করে, আন্দোলন করে, আরও অনেক কিছু করে আমাদের শিক্ষক ভাইয়েরা বা ছোটো ভাইয়েরা বা বোনেরা, অথবা আমার যে 2-1 সিনিয়রও আছেন। তো যেটা হতে হবে যে আপনি ক্যানভাসটা বড় করেন, যে আপনি যে দাবি দাওয়া করতেছেন এটার তো একটা ইম্প্যাক্ট আছে, বিজনেস ইম্প্যাক্ট বলে যাবে, ইকোনমিক ইম্প্যাক্ট আছে, যে এইটা করলে কি হবে নিশ্চয়ই বোঝানো হচ্ছে যে রাষ্ট্রের যে তহবিল আছে সেই তহবিল, এই যে এরকম পেনশন ব্যবস্থা অর্থনীতিবিদরাই বুঝিয়েছেন, এবং আমি একটু আগেই তো ওনাকে বললাম যে কে বল, এই যে আমাদের যে পেনশন ব্যবস্থা, এটা নিয়ে অর্থনীতিবিদদের একটা মহল আছে যে এই ধরনের ব্যবস্থা থাকাই উচিত না, তারাই কিন্তু এগুলো বোঝানোর চেষ্টা করেন পৃথিবীর উন্নত দেশে। মানে আমাদের দেশ ওই অবস্থায় গেলে না আপনি ওগুলো চালু করবেন না, পৃথিবীর উন্নত দেশে এটা আছে, চলো আমরা কপি করি। এই যে কপি ক্যাট জিনিসটা, এটা আমাদের দেশে খুব প্রবল। আমরা ওই যে যখন সিলেবাস বানাই ওটাও কপি, আমরা যখন শিক্ষার ইয়াগুলো বানাই, কোন কোন টেস্ট করব সেটাও কপি। এখন তো শিক্ষা এইসব নিয়ে তো অনেক কাজ হচ্ছে। তো ওইখানে আপনি বড় ক্যানভাসে দেখতে হবে, যেটা বলছে আমি আই এম গ্রেটফুল যে হি মেনশনড ইট। বঙ্গবন্ধু সময়, বঙ্গবন্ধুর প্রথম, তখন দেশের কি খারাপ অবস্থা ছিল, তখন উনি শিক্ষা বাজেটে 4% রাখলে এখন 5%-এর উপরে যাবে না কেন? বঙ্গবন্ধু কন্যা দেশ পরিচালনা করছেন, তাহলে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, নাহলে তো ওনাদের স্বতন্ত্র পে স্কেল হবে না, নাহলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে না, নাহলে রিসার্চ হবে না। আপনি 2% বাজেটে যদি খরচ করেন, আপনি স্বাস্থ্যর অবস্থা তাই, আরও ওদেরও একই অবস্থা। আপনি যদি শিক্ষা স্বাস্থ্য খাতে মৌলিক যে প্রয়োজন সেসব খাতে যদি বাজেটে টাকা বৃদ্ধি না হয়, মানে বাজেট অ্যালোকেশন, বাজেট তো 500 লক্ষ কোটি টাকার উপরে চলে গেছে, তাই না? ওটা তো একটা 8 লক্ষ কোটি টাকার উপরে চলে গেছে। তো আপনি এই যে বাজেট আর বঙ্গবন্ধুর সময়কার বাজেট তুলনা করেন, তাহলে এই 8 লক্ষ কোটি টাকার মধ্যে 5%, 6% তো এখানে আসার কথা। ওনাদের বরঞ্চ দাবি হচ্ছে ইন্টেলেকচুয়াল, বললাম না আমাদের ইন্টেলেকচুয়াল যে ক্যাপাবিলিটি আছে, সক্ষমতা আছে, আমাদের ইন্টেলেকচুয়ালরা যারা দেশের বিবেক হওয়ার কথা, যারা দেশকে এই পথে চালিত করার কথা, মানে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট হলে আবার ট্র্যাকে তুলে দেওয়ার কথা, তারা একদম নিশ্চুপ। এখন তারা কথা বলছেন, কিন্তু তারা সব বিষয়ে নিশ্চুপ। তারা এইসব বিষয়ে কথা বলা উচিত। অনুৎপাদনশীল খাতে ব্যয় কমিয়ে শিক্ষা খাতে বরাদ্দ বাড়লে এই সমস্যা আমরা সবসময় দাবি করে আসছি। অনেক ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান এবং অধ্যাপক ডক্টর নিজামুল হক, আপনাদের দুজনকে। আমরাও আশা করব যে শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করতে হবে না, শিক্ষকদের মর্যাদা আগের মতো প্রতিষ্ঠিত হোক, তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয়, সেটা যথাযথভাবে আমরা বাস্তবায়িত হোক, সেটি দেখতে চাই। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, জিরো আওয়ার দেখছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।